তৃণমূল নেতা মন্ত্রীদের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সন্দেশখালী ও বনগাঁওয়ের ঘটনার পর কলকাতায় আসেন ইডি ডাইরেক্টর রাহুল নবীন। এই প্রসঙ্গে কি বলেছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, শোভন চট্টোপাধ্যায় ও অসিত মজুমদার, শুনে নেব। এইসব লোককে পাঠিয়ে কারা পাঠাচ্ছে? আমরা বলেছি বিজেপির পার্টি অফিস থেকে ইডি সিবিআই পরিচালিত। এগুলো হচ্ছে তার কারণ। আর একটা হচ্ছে, খেয়াল করে দেখবেন যে বিজেপি এবং বিজেপির সরকার সমস্ত অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে কাজ করছে। এগুলো হচ্ছে তার প্রমাণ যে বিজেপিতে গেলে যার বিরুদ্ধে যত বড়ই অভিযোগ থাকুক তিনি সাধু সন্তে পরিণত হয়। আজকে গুজরাটে আপনারা দেখলেন যে বিলকিস বানো হত্যা মামলায়, ধর্ষণ এবং হত্যা মামলায় যারা অভিযুক্ত ছিল গুজরাট সরকার তাদের বেকসুর খালাস করে দিয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে এটা করা যায় না। অর্থাৎ এই অপরাধীদের সাথে বিজেপির সংযোগ এবং কেন্দ্রীয় সরকার এই অপরাধীদের আশ্রয় দেয়। সেটা ইডির অফিসারের মধ্যেও আমরা অবাক হয়ে দেখলাম যে একজন অভিযুক্ত তিনি আবার আরেকজন অভিযুক্তকে ধরতে যাচ্ছে। এটাই তো চলছে। অসিত মজুমদারের বক্তব্য, শোভনদীপ চট্টোপাধ্যায়ের বক্তব্য, কোথাও কি এটা ইন্ধন যোগাচ্ছে? কেননা আজ অসিত মজুমদার বলেছে যে এটা কি করছো না, ইডি তদন্ত বা কোনো জায়গায় পুলিশকে এগুলো জানিয়ে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া দরকার, এটা একটা। দ্বিতীয় হচ্ছে, ইডি বা সিবিআই কেন্দ্রীয় সংস্থাগুলো সম্পূর্ণ একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করবে, একটা রাজনৈতিক দলের তলকিবাহকে পরিণত হবে। এগুলো তো কাম্য হতে পারে না। ফলে ইডি সিবিআইয়ের বিশ্বাসযোগ্যতা কমছে। তারা রাজনীতিগতভাবে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপরেই আঘাত করছে। অথচ বিজেপির মধ্যে দুর্নীতিগ্রস্ত লোকের অভাব নেই, অভিযুক্ত লোকের অভাব নেই, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ দিচ্ছে না। এগুলো আমাদের কাছে খারাপ দিক, অবশ্যই করে দেশের জন্য খারাপ দিক। ইডি সিবিআই স্বতন্ত্র সংস্থা, এটা নিরপেক্ষভাবে কাজ করা উচিত, এটা মাথায় রাখতে হবে। কিন্তু মানুষের জন্য তাহলে উন্নয়ন আমরা ডেভেলপমেন্ট যা কিছু করি বিজ্ঞানের সাহায্য নিয়ে, সেটা একদিকে আবার মানুষের ক্ষতির কারণ হয়ে উঠবে কি না সেটা আমাদের ভাবতে হয়। তাই আমাদের একটা ভারসাম্য রাখি, আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা তাই বলি। যেমন উন্নত গাড়ি তৈরি হচ্ছে, তেমনি কোথাও কোথাও স্পিড লিমিটের ভাবনাও নিতে হচ্ছে। ধরুন একটা বড় হাইওয়ে রয়েছে, সেই হাইওয়ের তার 90% বা 80%ই আছে ফাঁকা জায়গা, সেখানে গাড়ি দ্রুত গতিতে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সেই রাস্তায় যখন একটা জনবহুল এলাকার মধ্যে এসে পৌঁছলো, সেখানটাই আমরা স্পিডটাকে লিমিট করতে চাইছি। বিভিন্ন রকম সাইনেজ ব্যবহার করে বিভিন্ন ধরনের আমরা বিষয় সেখানে ইনক্লুড করব, যাতে গাড়ি ওই জায়গাটা এসে তার স্পিডটা কমে এবং ওই জায়গা অতিক্রম করলে সে আবার স্পিডে চলে যাবে। এইটুকু কম্প্রোমাইজ তো সবাইকেই করতে হবে, না হলে আমরা মৃত্যু ডেকে নিয়ে আসবো, আমাদের নিজেদেরই মৃত্যু ডেকে নিয়ে আসবো। সেই ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট মানে এই নয় যে গাড়ির সম্পূর্ণ স্পিডটাকে আমরা কমিয়ে দিচ্ছি, তা নয়। গাড়ি যে সমস্ত জায়গাগুলো জনবহুল জায়গা, যে সমস্ত জায়গাগুলো ব্ল্যাক স্পট আছে, দুর্ঘটনা প্রবণ জায়গা আছে, যে সমস্ত হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়েতে, আমরা সেই জায়গাটাকে চিহ্নিত করে আমাদের কনসেন্ট্রেশনটা সেখানটায় রাখতে চাই। রেখে তার আশেপাশে যে সাধারণ মানুষগুলো আছে যারা রাস্তা পারাপার করে, তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ানো এবং সেখানে সিগন্যালিং যে পয়েন্টগুলো আছে, রোড সেফটির জন্য যে সাইনেজগুলো আছে সেগুলোকে ব্যবহার করা এবং কিছু যারা ট্রাফিক নিয়ন্ত্রণ করে তারা সেখানটা কাজ করবে। এই স্পিড ম্যানেজমেন্ট মাথায় রেখে করলে আমরা অনেকটা কমিয়ে ফেলতে পারবো পথ দুর্ঘটনা। মর্মান্তিক পথ দুর্ঘটনা।